আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন গ্রামীণ ফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মাহমুদ। তানভীর মাহমুদ, আপনাকে সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, সেখানে যেটি উল্লেখ করা হয়েছে, যারা আসলে রবি এবং এয়ারটেল মার্জারের শর্ত ভঙ্গ করেছে, এই ব্যাপারে গ্রামীণ ফোন ও বাংলালিংক অভিযোগ দায়ের করেছে বিটিআরসিতে। এবং এই ব্যাপারে আপনারা কি বলবেন? বিস্তারিত আপনাদের কাছে কি আছে, বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন। যখন একটা বড় মার্জার কোনো একটা মার্কেটে আসে, সেটা কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। এবং আমাদের জানা মতে যখন রবি এবং এয়ারটেলের মার্জারটা অ্যাপ্রুভ হয়, এটার সাথে সাথে বেশ কিছু ক্লিয়ার গাইডলাইন এবং ডিরেক্টিভস দেওয়া ছিল। এবং আমরা যতদূর জানি যে সেখানে খুব ক্লিয়ারলি বলা ছিল যে এই এয়ারটেল ব্র্যান্ডটা রবি কতদিন ইউজ করতে পারবে আফটার দ্য মার্জার ইজ অ্যাপ্রুভড অ্যান্ড এক্সিকিউটেড। তো আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যেটুকু জানি যে এটা অনেক আগেই এই নিয়ম অনুযায়ী কথা ছিল, বাট আমরা দেখছি যে তারা খুবই স্ট্রংলি এই ব্র্যান্ডটা এখনো চালিয়ে যাচ্ছেন। তো সেই ব্যাপারেই আমরা আমাদের অভিযোগ আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি তাদের কাছে জানিয়েছি যে আমরা যেটা বিশ্বাস করি যে এক্ষেত্রে যে অ্যাপ্রুভ যে গাইডলাইন ছিল তার একটা বড় ডেভিয়েশন হচ্ছে, এবং সেই ব্যাপারেই আমরা আমাদের কনসার্নটা জানিয়েছি। আচ্ছা, ব্যাপারটি আপনার কাছ থেকে একটু পরিষ্কার হলো, কিন্তু একটি প্রশ্ন কিন্তু থেকে যায়, নতুন করে গণমাধ্যম কর্মীরা কিংবা নানা পক্ষ থেকে ওঠানো হচ্ছে যে রবি যেরকমভাবে এয়ারটেলের কথা আপনারা বলছেন, গ্রামীণ ফোন যেরকম স্কিটও কিন্তু চালায় আলাদা একই রকমভাবে আপনাদের, এবং বাংলালিংককে আমরা দেখছি রাইজ নামে নতুন একটি সেকশন তারা খুলেছেন। এই ব্যাপারে তাহলে কি কিছুটা গোলমেলে হয়ে গেল কিনা, আপনাদের কাছে কি মনে হয়? ব্যাপারটা ঠিক সেরকম না। আমি যদি আরেকটু ব্যাখ্যা করি, দেখেন যখন মার্জারের আগে কি ছিল, দুটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ছিল। একটা ছিল যে রবি, যেটা হচ্ছে আজিয়াটার একটা ব্র্যান্ড, এবং এয়ারটেল তারা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এবং দুইটা ব্র্যান্ডের মধ্যে একটা মার্জার হচ্ছিল। এবং মার্জ হয়ে যাওয়ার পর তার কিন্তু একটা সিঙ্গেল এন্টিটি, এবং সেই এন্টিটি এই দুটো ব্র্যান্ড সবসময় একটা সময় দেওয়া হয়, সেই সময়ের পরে তারা কন্টিনিউ করতে পারেন না। আপনি যে এক্সাম্পলগুলো দিলেন যে গ্রামীণ ফোন তাহলে স্কিটো কিভাবে করছে, স্কিটো কিন্তু আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড। আমরা অন্য কারোর সাথে মার্জারের মাধ্যমে কিন্তু এই ব্র্যান্ডটা তৈরি করিনি, আমরা নিজেরাই ব্র্যান্ডটা লঞ্চ করেছি। এবং বাংলালিংকও একইভাবে তাদের যে ব্র্যান্ড তারা সেটা লঞ্চ করেছে এবং সেটা নিয়ে কাজ করছে। যদি এয়ারটেল এইভাবেই রবির কোনো একটা নিজস্ব ব্র্যান্ড হতো, তাহলে কিন্তু এটা এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন আসার কোনো সুযোগ ছিল না। সুতরাং আমি আশা করি যে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। এক্ষেত্রে আমরা কথা বলছি যে মার্জারের আগে দুইটা এস্টাবলিশ ব্র্যান্ড ছিল, এবং যখন এই দুইটা ব্র্যান্ড একীভূত হয়ে যায়, সেই ক্ষেত্রে যে গাইডলাইন থাকে সেই গাইডলাইনটা অনুসরণ করা উচিত। পরবর্তীতে তারা যদি তাদের নিজস্ব কোনো ব্র্যান্ড লঞ্চ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকমই আপত্তি থাকবে না। এবং যেভাবে আমরা কাজ করছি আমাদের স্কিটো নিয়ে, এবং বাংলালিংক কাজ করছে তাদের রাইজ ব্র্যান্ডটা নিয়ে, সুতরাং এই দুটো জিনিস সম্পূর্ণভাবেই আলাদা। এই দুটোকে একভাবে দেখার আসলে কোনো অবকাশই নেই। আচ্ছা, তাহলে এখন আপনারা সমাধানটা কিভাবে দেখছেন? কি চান, আসলে কি হতে পারে? আমরা যেটা চাই যে সেক্ষেত্রে যে মার্জারের সময় যে গাইডলাইন্সগুলো ছিল, বিটিআরসি যাতে সেই গাইডলাইনগুলো ঠিকমতো দেখেন, এবং তারা দেখে। আমরা যে কোয়েশ্চেনটা রেজ করেছি যে এই ক্ষেত্রে এয়ারটেল ব্র্যান্ডটা যদি তারা চালু রাখেন, সেটা মার্কেটে একটা খুবই নেগেটিভলি ইম্প্যাক্ট করছে কম্পিটিশনের ক্ষেত্রে। তারা যাতে এই ব্যাপারটা যে ডিরেক্টিভসগুলো ছিল সেটার আলোকে তারা জিনিসটা বিবেচনা করেন, এবং সেই অনুযায়ী তারা যাতে অ্যাকশন নেন। আচ্ছা, একটা ব্যাপার একটু বলবেন আমাদেরকে। দীর্ঘদিন ধরে 12,000 কোটি টাকার অডিট আপত্তির একটা বিষয় কিন্তু সামনে আসছে। এই ব্যাপারে কি মানে নিষ্পত্তির ব্যাপারেও আলোচনা উঠেছে। আপনারা কিভাবে দেখছেন বা কি করা যেতে পারে? জি, আপনি ঠিকই বলেছেন যে একটা বড় একটা অডিট অবজেকশন রয়েছে, এবং সেই জিনিসটার একটা সুরাহা হওয়া কিন্তু খুবই জরুরি। কেন জরুরি? আপনি দেখেন যে কোনো একটা মোবাইল নেটওয়ার্ক চালাতে হলে কিন্তু একটা বিশাল অঙ্কের ইনভেস্টমেন্ট লাগে, এবং আমাদের ক্ষেত্রেও গ্রামীণ ফোনেও কিন্তু একটা বিরাট ফরেন ইনভেস্টমেন্ট আছে। তো এই ইস্যুটা যদি দিনের পর দিন ঝুলে থাকে, তাহলে কিন্তু সেটা কোনো সলিউশন হচ্ছে না, এবং সেটা কিন্তু এফডিআর ক্ষেত্রেও একটা বড় নেগেটিভ কাইন্ড অফ একটা এনভায়রনমেন্ট তৈরি করছে। তো আমরা যেটা চাচ্ছি, আমরা রিকোয়েস্ট করেছি যে কিভাবে জিনিসটাকে সুরাহা করা যায়, এবং আমরা রিকোয়েস্ট করেছি বিটিআরসিকে যে আরবিট্রেশনের মাধ্যমে এটাকে অ্যাড্রেস করা যায় কিনা। এবং আরবিট্রেশন কিন্তু একটা লিগালি সাপোর্টেড একটা প্রসেস, যেটা আমাদের দেশে যে লিগাল গাইডলাইন আছে সেক্ষেত্রে পুরোপুরি সাপোর্টেড, এবং এটা একটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড প্রসেসও বটে। তো সেই ক্ষেত্রে যদি এক্ষেত্রে আরবিট্রেশনের হেল্প নেওয়া যায়, তা আমরা মনে করি যে এই পুরো বিষয়টার একটা স্ট্রাকচার্ড
একটা লিগালি সাপোর্টেড একটা মেকানিজম দিয়ে জিনিসটাকে অ্যাড্রেস করা সম্ভব এবং জিনিসটাকে হয়তো একটু ফাস্ট ট্র্যাক করাও সম্ভব। তার ফলে কি হবে? তার ফলে যেটা হবে যে আননেসেসারি একটা যে জিনিসটা নিয়ে একটা বড় কোয়েশ্চেন আছে সেই জিনিসের একটা প্রপার সুরাহা করা সম্ভব, এবং এই সুরাহাটা যদি হয়ে যায় সেটা আমাদের জন্য যেমন ভালো, দেশের জন্য ভালো, এবং পরবর্তীতে যারা এই বাংলাদেশে আরো বেশি ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসতে চান তাদের ক্ষেত্রে একটা বড় একটা এক্সাম্পল হিসেবে থাকে যে যদি কোনো কারণে দেশে কোনো ইস্যুতে কোনো একটা কনফিউশন তৈরি হয়, তার একটা সলিউশনেরও যে একটা বড় একটা রাস্তা আছে, একটা অ্যাপ্রোচ আছে, সেটাকে কিন্তু আরো স্ট্রংলি এস্টাবলিশ করা সম্ভব। তো সেই ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করেছি যে এই ইস্যুটা দিনের পর দিন ঝুলিয়ে না রেখে কিভাবে আমরা একটা স্ট্রাকচার প্রসেস দিয়ে অ্যাড্রেস করতে পারি। আমি আরেকটা যেহেতু সুযোগ পেলাম আরেকটা ইস্যু তুলি, ভবিষ্যতেও কিন্তু এই জাতীয় অডিট হবে এবং এই জিনিসটাকে আমাদেরকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা আশা করব ভবিষ্যতে যখন অডিটগুলো হবে এটা একটা রেগুলার বেসিসে হয়। একবারে 10-15 বছরের অডিট যখন করা হয় তখন পুরো জিনিসটাই কিন্তু অনেক কমপ্লেক্সিটি তৈরি করে, এবং প্রপার কম্পিটেন্ট এবং এক্সপিরিয়েন্স ফার্মরা যদি এই অডিটগুলো করে তাহলে কিন্তু জিনিসে কনফিউশন তৈরি হওয়ার সুযোগ অনেক কমে যায়। আমি একটা এক্সাম্পল আপনার বক্তব্য পরিষ্কার আমাদের কাছে। একটু একটু পাশাপাশি প্রাসঙ্গিক প্রসঙ্গে যেতে চাই। আগামী জানুয়ারিতে 700 মেগাহার্টজের একটা নিলাম রয়েছে, সেখানে বৈশ্বিক বিভিন্ন জায়গার তুলনায় দামের নানা প্রসঙ্গ চলে আসছে, দাম বেশির কথা বলা হচ্ছে। এই ব্যাপারে যদি ছোট করে আমাদের সাথে একটু শেয়ার করেন। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই যে এরকম এই অকশনটা যে অ্যারেঞ্জ করছে বিটিআরসি, সেই জন্য কেন আমাদের এখন দেশে লো ব্যান্ড স্পেকট্রামের একটা বড় চাহিদা রয়েছে। যদি 700 মেগাহার্টজকে অ্যাভেলেবল করা যায় তা আমরা বিশ্বাস করি যে আমাদের যে কাভারেজ এবং বিশেষ করে ইনডোর কাভারেজ এবং রুরাল এরিয়াতে কাভারেজের যে ইস্যুগুলো আছে সেটার একটা প্র্যাকটিক্যাল সলিউশন আনা যাবে। এবং আমরা রিকোয়েস্ট করছিলাম শুরু থেকেই যে কিভাবে প্রাইসটাকে একটা গ্রহণযোগ্য পর্যায়ে রাখা যায়। শুরুতে আরেকটা ধন্যবাদ দিতে চাই যে ওনারা আমাদেরকে প্রথমে একটা 10% ডিসকাউন্ট অলরেডি আমরা পাচ্ছি, সেটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। বাট অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা জিনিস হাইলাইট করতে চাই যে দেখেন, যদি স্পেকট্রামের প্রাইস অনেক বেশি হয় আমরা বিশ্বাস করি যে প্রাইসটা আরো বেশি গ্রহণযোগ্য করার একটা সুযোগ ছিল। যদি সেটা করা যায় তাহলে যেটা হবে কি যে কোনো অপারেটর তাদেরকে কিন্তু একটা বড় অঙ্কের একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে স্পেকট্রামটাকে অ্যাকোয়ার করতে হয়। তারপরে কিন্তু স্পেকট্রাম অ্যাকোয়ার করলেই হবে না, সেই স্পেকট্রামটাকে ইউজ করার জন্য দেশে একটা বড় ধরনের নেটওয়ার্ক রোল আউটও করতে হবে। তখন রোল আউট করাটাও আরেকটু ইজি হয়, পুরো রেজাল্টটাই কিন্তু তখন কাস্টমারের কাছ থেকে নিয়ে যাওয়া সম্ভব। কি হবে? আরো অ্যাফোর্ডেবল, আরো অ্যাক্সেসিবল ওয়েতে আমরা আমাদের এই সলিউশনগুলোকে কাস্টমারের কাছে নিয়ে যেতে পারি। নিশ্চয়ই এইভাবে একটা প্রাসঙ্গিক এবং প্রত্যাশিত সলিউশন আসবে, সেটি আমরা প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলাম কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মোহাম্মদ তানবীর মোহাম্মদের সাথে। দেখছেন এই সময় এবার বন্ধ